আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে কোনো মিসাইল, পারমাণবিক অস্ত্র, কোনো ড্রোন, কোনো গোলা বারুদ, কোনো কিছুই লাগবে না। ভারত যদি চায় বাংলাদেশকে ধ্বংস করবে, তাহলে তাদের কোনো অস্ত্রই ব্যবহার করা লাগবে না। বিনা অস্ত্রে বাংলাদেশকে শুকায়ে ডুবায়ে এর গোষ্ঠী নিপাত করে দেওয়ার ক্ষমতা রাখে ভারত। চলেন কিছু শুনাই নিয়ে আসি, তারপরে আবার আমি কথা বলবো। পাহাড় থেকে নামে জল, সেই জল বাংলাদেশের মাঠঘাট ভিজিয়ে নদীর বুক ভরিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে। এই যাত্রাটুকু কোটি কোটি মানুষের জীবন, তাদের ধান, তাদের মাছ, তাদের পানীয় জলের উৎস। কিন্তু এখন সেই পাহাড়ের গায়ে একের পর এক বাঁধ বসাচ্ছে, টানেল কাটা হচ্ছে, নদীর পানি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আর ভাটিতে থাকা বাংলাদেশ দেখছে নদী শুকোচ্ছে, মাছ উধাও হচ্ছে, হরকা বান আসছে হঠাৎ। প্রশ্ন হলো, এই বাঁধগুলো কি শুধু বিদ্যুৎ তৈরি করছে, নাকি বাংলাদেশের জন্য তৈরি করছে একটা নীরব মরণ ভাত? গুগল ম্যাপে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের ঠিক ওপারে তাকালে দেখা যাবে মেঘালয়ের খাসিয়া পাহাড়ে গাঢ় সবুজের এক বিশাল অঞ্চল। সেখানে আছে চেরাপুঞ্জি, আছে মৌসিনরাম, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা। সেই পাহাড় থেকে দুটো নদ নামছে, ডান দিক দিয়ে মিন্তদু নদ মেঘালয়ের জন্তিয়া পাহাড় দিয়ে নেমে সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশে ঢোকে। এখানে নাম বদলে হয়ে যায় শাড়ি গুয়াইন। বাঁদিক দিয়ে কিনশি নদ সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে ঢোকে পরিচিত হয় জাদুকাটা নামে। দুটোই মিলে যায় সুরমায়, যা ভারতে বরাক নামে পরিচিত। এই দুই নদের উপর ভারত এখন যা করতে যাচ্ছে, সেটাই বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ। 2012 সালে মিন্তদু নদের উপর প্রথম বাঁধ চালু হয়, নাম মিন্তদু লেশকা স্টেজ 1। ক্ষমতা 126 মেগাওয়াট। ভারতের যুক্তি ছিল সোজা, এটা রান অফ দ্য রিভার প্রকল্প, মানে নদীর পানি আটকে রাখা হচ্ছে না, টানেলের মধ্য দিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ বানিয়ে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ তখন এতে তেমন আপত্তি করেনি, কিন্তু সমস্যা শুরু হলো পরের বছর থেকে। 2013 সালে ভারত জানালো স্টেজ 1-এর ভাটিতে তৈরি হবে মিন্তদু লেশকা স্টেজ 2, 210 মেগাওয়াটের আরেকটা প্রকল্প। বাংলাদেশ তীব্র আপত্তি জানালো। যৌথ নদী কমিশনে আলোচনা হলো, কিন্তু থামলো না। 2026 সালের ফেব্রুয়ারিতে মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী জানালেন স্টেজ 2 এর বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি হয়ে গেছে, অর্থায়নও চূড়ান্ত হতে চলেছে। এখানেই শেষ পায়। স্টেজ 1-এর উজানে তৈরি হচ্ছে 170 মেগাওয়াটের সেলিম জলবিদ্যুৎ প্রকল্প। 4.8 কিলোমিটার টানেল কাটা হবে পাহাড়ের ভেতর দিয়ে। অন্যদিকে কিনশি নদে আসছে আরো 4টা প্রকল্প। কিনশি স্টেজ 1 270 মেগাওয়াট, কিনশি স্টেজ 2 278 মেগাওয়াট। শাখা নদ উমনগিতে দুটো, খাসিয়া পাহাড়ে আরেকটি শাখা নদে মাউব্লেই প্রকল্প 140 মেগাওয়াট। মোটা হিসাব করলে দাঁড়াচ্ছে মিন্তদু ও কিনশি মিলিয়ে কমপক্ষে 7টা জলবিদ্যুৎ প্রকল্প। ভাবা যায়, রান অফ দ্য রিভার মানে হলো নদীর স্বাভাবিক প্রবাহে বড় কোনো বাধা না দিয়ে বিদ্যুৎ তৈরি করা। কোনো বিশাল জলাধার নেই, পানি আটকে রাখা নেই। এই যুক্তিতেই এই প্রকল্পগুলোকে পরিবেশ বান্ধব বলা হচ্ছে। কিন্তু একটা বাঁধ হলে হয়তো এই যুক্তি মানা যেত। যখন একটার পর একটা বাঁধ আসে, তখন চিত্রটা পুরো বদলে যায়। স্টেজ 1-এর টানেল দিয়ে পানি ঘুরিয়ে ছেড়ে দেওয়ার পরেই সেই পানি আবার টেনে নেওয়া হচ্ছে স্টেজ 2-এর টানেলে। স্টেজ 2-এর পানি ছাড়লে সেটাও হয়তো পরের প্রকল্পের জন্য আটকাবে। ফলে নদীর মূল খাতে, যেটা হাজার বছর ধরে বয়ে আসছে, সেখানে বছরের বড় একটা সময় পানি থাকছে না। পরিবেশবিদরা বলছেন, একসঙ্গে অনেকগুলো ছোট প্রকল্পের যৌথ ক্ষতি একটা বড় বাঁধের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে। কারণ এই ধরনের সারিবদ্ধ বাঁধ নদীর প্রবাহের পরিমাণ, তার ছন্দ এবং অববাহিকার পুরো বাস্তুতন্ত্রকে বহুমাত্রিকভাবে ভেঙে দেয়। 2025 সালে মেঘালয়ের বিদ্যুৎ বিভাগের নিজের প্রতিবেদনেই স্বীকার করা হয়েছে, মিন্তদু লেশকা স্টেজ 1-এর পানি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত সীমিত। অতিবৃষ্টিতে এটি প্রায় 10,400 কিউসেক বেগে পানি ছেড়ে দেয়। বড় বন্যার সময় কয়েক মিনিটেই বাঁধ উপচে পড়তে পারে, আর সেই পানি
সরাসরি নামছে বাংলাদেশের দিকে। মিন্টু লেশকা স্টেজ 2 এর গণশুনানিতে মেঘালয়ের স্থানীয় বাসিন্দারাই ফসে উঠেছিলেন। তাদের অভিযোগ, স্টেজ 1 তৈরির সময় নির্মাণের তেল আর সিমেন্ট নদে পড়ে পানি ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল। বাঁধ দেওয়ার পর নদের অনেক জায়গা শুকিয়ে যায়, খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। হঠাৎ পানি ছেড়ে দিলে বালু আর পাথরের স্তর ধুয়ে যায়, আর পরিযায়ী মাছ পুরোপুরি বিলুপ্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ নদীর গতিপথ বদলে গেলে এই মাছগুলো আর উজানে উঠতে পারবে না। ভাটিতে বাংলাদেশের অবস্থা আরো নাজুক। সিলেটের জৈন্তাপুর আর সুনামগঞ্জের তাহিরপুর, এই দুই এলাকার মানুষের জীবন এই দুই নদের সঙ্গে সরাসরি বাঁধা। নদ থেকে বালু তোলা আর মাছ ধরাই তাদের রুটি রুজি। শুষ্ক মৌসুমে যদি নদ শুকিয়ে যায় আর বর্ষায় যদি হঠাৎ ঢল আসে, দুটোতেই এই প্রান্তিক মানুষগুলো সর্বশান্ত হয়ে যাবেন। ফলে এটা শুধু পানি প্রবাহের সংকট নয়, এটা লক্ষ মানুষের জীবন জীবিকার সংকট। আরেকটা ভয়ের জায়গা আছে। মেঘালয় আর বাংলাদেশের উত্তরাংশে আবহাওয়ার ধরন পাল্টে গেছে। গবেষকরা দেখছেন এই অঞ্চল ধীরে ধীরে আরো শুষ্ক হচ্ছে, কিন্তু একই সঙ্গে হঠাৎ করে আগের চেয়ে 4 গুণ বেশি তীব্র বৃষ্টি হচ্ছে, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভয়ঙ্কর হড়কা বান ডেকে আনতে পারে। এই পরিস্থিতিতে যদি উজানে একের পর এক বাঁধ থাকে, তাহলে কি হবে? বাঁধগুলো হঠাৎ উপচে পড়লে বা পানি ছেড়ে দিলে সেই ঢলের সামনে বাংলাদেশ কার্যত বিধ্বস্ত। তিস্তা নিয়ে বাংলাদেশ দশকের পর দশক দর কষাকষি করে যাচ্ছে। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আন্দোলন করে সেটা ঠেকানো সম্ভব হয়েছিল, কিন্তু মেন্টদু আর কিনশির এই বাঁধগুলো নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত কার্যত নীরব। বিশেষজ্ঞরা বলছেন এই নীরবতাই সবচেয়ে বড় বিপদ। কারণ বাঁধ একবার তৈরি হয়ে গেলে তারপরে দাবি জানানোর জায়গা থাকে না বললেই চলে। তো এখন কি করা দরকার? প্রথমত, বাংলাদেশের প্রয়োজন সব তথ্য, মেঘালয়ের প্রকল্পগুলোর বিস্তারিত পরিকল্পনা, পরিবেশ মূল্যায়ন প্রতিবেদন, বার্ষিক পানি প্রবাহের হিসাব। কারণ তথ্য ছাড়া আলোচনা সম্ভব। পাহাড় থেকে নামে জল, সেই জল এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে অস্ত্র ছাড়া দেশ ধ্বংস করার, বাংলাদেশকে শেষ করার সক্ষমতা ভারতের আছে। আজ দেখেন, ভারত যদি ইচ্ছা করে 60 লক্ষর অ্যাপ্রক্সিমেটলি, এটা 1 কোটি 1.5 কোটি হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট মানে কমপক্ষে 60 লক্ষ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দেবে। ভারতীয় নয়, আমার ভুল হয়েছে, মানে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতো, সেই সব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে ভারত বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে। তারা দিব, এটা স্বাভাবিক। আমার রাখবো না তোমারে, বা তোমাদেরকে রাখবো না, তোমরা তোমাদের দেশে ফেরত যাও, কিচ্ছু তো করার নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন সীমান্তবর্তী এলাকা, পুরো সীমান্তবর্তী এলাকাগুলোতে কী পরিমাণ বাংলাদেশের জনগণ জড়ো হয়েছে শুধু ভারত থেকে বাংলাদেশে চলে আসার জন্য। এরপরে আছে পদ্মা ব্যারেজ, যেটা বাংলাদেশ দিতে যাচ্ছে, পদ্মা ব্যারেজ চীনের সাথে। এর আগেই ফারাক্কাবাদের কাহিনী শেষ। এখন পদ্মা ব্যারেজ যখনই করবে তখনই বলবে তোমরা তো ব্যারেজ দিয়েছো পানি ধরে রাখার জন্য, তা আমরা আর পানি তোমাদেরকে দিব না। দ্যাট মিনস 2026 সালের ডিসেম্বরে ফারাক্কাবাদের পানি, যে ফারাক্কা পানি চুক্তি বা গঙ্গা পানি চুক্তি ছিল, সেটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারা এটা আর পুনরায় আপনার যদি চুক্তি না করে, তাহলে বাংলাদেশের এই পদ্মা ব্যারেজ মূলত কোনো কাজে আসবে বলে মনে হয় না। এটা সময়ক্ষেপণ, কালক্ষেপণ, অর্থর অপচয়ের দিকেই গুটি গুটি পায়ে আগাবে বলে মনে হয়। এরপরে তিস্তা আপনি দেখেছেন, এরপরে মেঘালয়ের অঞ্চলটাকে আপনারা দেখেছেন যে একেবারে শুষ্ক মৌসুমে তোমার শুকায়ে মারব, আর বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে একেবারে পানি ভেতর দিয়ে ঢুকে পড়বে, তখন আমি বুঝতে পারবো। বাস্তবতা খুব কঠিন। দেখেন, এরপরে ট্রান্সশিপমেন্ট বাতিল, রেলওয়ে প্রজেক্টের কোর্স 200 কোর্স দেওয়ার যে কথা চুক্তি ছিল, সেই চুক্তি পর্যন্ত
ভারত স্থগিত করেছে, সাসপেন্ড করেছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। আর শুধু কোর্স বাতিল করেছে তা কিন্তু নয়, তার সাথে ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং, তার সাথে আরও অনেক কিছু রিলেটেড রয়েছে। এখন আপনি চীনের সাথে, পাকিস্তানের সাথে মাখামাখি করছেন, আর ভারত চিন্তাভাবনা করেছে বাবারা তোমরা আমাদের শত্রুদের সাথে তোমাদের মিত্রতা বাড়াচ্ছ, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না, আমাদের কিছু বলার ইচ্ছাও নেই, আমরা কোনো অস্ত্রশস্ত্রও তোমাদের জন্য ব্যবহার করব না, কারণ শক্তি সামর্থ্য ব্যয় করার মতো ইচ্ছা আমাদের নেই। আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দেবো, যাতে অবৈধ অনুপ্রবেশকারী যারা ব্যবসা বাণিজ্য চোরা কারবারি করে খাইতো তাদের ভাত নষ্ট হয়ে যায়, বেকারত্বের পরিমাণ আরও বহুগুণে বাংলাদেশে বেড়ে যায়, এবং পাশাপাশি 50 থেকে 60 লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে বসবাস করে তাদেরকে যদি সিস্টেমেটিক ওয়েতে আমরা পুশ ব্যাক করে দিতে পারি, তাহলেই বিনা অস্ত্রেই তোমার 16 কলা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।